হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। ফিরে এলাম নতুন একটা সিনেমা নিয়ে। সিনেমার কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। নার্কোটিক্স ডিপার্টমেন্টের কয়েকজন অফিসার একটা বাড়িতে গোপনে রেড দিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে, কিন্তু তারা যত টাকা আশা করেছিল সেখানে তার চেয়েও বহুগুণ বেশি টাকা ছিল। তাই লোভী অফিসারদের অনেকেই টাকাগুলো নিজেদের ভেতরে ভাগাভাগি করে নিতে চাইছিল, তবে বাধা দিচ্ছিল সাথে থাকা সৎ অফিসাররা। একদিকে নিজেদের ভেতরেই টাকা নিয়ে দ্বন্দ্ব, অন্যদিকে মাফিয়া গ্যাংয়ের ক্রমাগত থ্রেট। পরিস্থিতি এমন যে তারা টাকা নিয়ে বাড়ি থেকে বেরই হতে পারবে না। এরই মাঝে আবার টাকার লোভে অ্যাটাক করে দেয় মাফিয়াদের আরেকটা গ্যাং। তো শেষ পর্যন্ত কারা এই টাকাগুলো দখল করে নেবে জানতে হলে চলুন দেখে আসি এবছরের আলোচিত সিনেমা দ্য রিপের এক্সপ্লানেশন। সিনেমার শুরুতে নার্কোটিক্স ডিপার্টমেন্টের ক্যাপ্টেন জ্যাকি ভ্যালেসকে দেখা যায়। সে ফোনে কোনো এক ইনফরমারের সাথে কথা বলছিল। ইনফরমার ভ্যালেজের সাথে কোনো একটা সিক্রেট ইনফরমেশন শেয়ার করেছে, আর এই ব্যাপারটা নিয়েই সে ইনসিকিউরিটিতে ভুগছিল। সে ভ্যালেসকে রিকোয়েস্ট করছিল তাকে যেন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ভ্যালেস তাকে ভরসা দিয়ে বলে ভ্যালেস তার বাড়ির অ্যাড্রেস এবং বাকি সব ডিটেলস জানে, তাই এই মুহূর্তে একমাত্র সেই তাকে সাহায্য করতে পারবে। এই জন্য ভ্যালেস তাকে আসছি বলে বাড়িতেই ওয়েট করতে বলে, কিন্তু ভ্যালেজের সেই সুযোগ আর হয় না। তাকে আগে থেকেই দুজন মুখোশধারী ফলো করছিল। হঠাৎ একজন ভ্যালেসকে গুলি চালিয়ে দেয়। গুলি খাওয়ার পরেও ভ্যালেস নিজেকে সামলে নেয় এবং ফায়ার ব্যাক করে। এরই এক ফাঁকে সে কাউকে দ্রুত একটা মেসেজ পাঠায় এবং মোবাইলটা পানিতে ফেলে দেয়। ভ্যালেস বুঝে গিয়েছিল তার মৃত্যু নিশ্চিত, তবুও মৃত্যুর আগে সে কোনো কম্প্রোমাইজ করে না। এক পর্যায়ে মুখোশধারী দুজন ভ্যালেসকে গুলি করে মেরেই ফেলে। এরপরে টিএনটি মানে ট্যাকটিক্যাল নার্কোটিক্স টিমে বেশ ঝামেলা শুরু হয়ে যায়। এমনিতেই ফেডারেল ব্যুরো আগে থেকেই টিএনটিকে ভেঙে দিতে চাইছিল। টিএনটির মূলত কাজ যখন তখন রেড দিয়ে ড্রাগ, অস্ত্র, অবৈধ টাকা এইসব উদ্ধার করা, তাই রেইডের সময়ে চাইলেই তারা ৯-৬ করতে পারে। এই ব্যাপারটা নিয়ে সবাই টিএনটিকে সন্দেহ করত। তার উপর আবার ভ্যালেজের মৃত্যুর পরে তারা আরও একটা নতুন ইস্যু পেয়ে যায়। তারা ভ্যালেজের মৃত্যুর পেছনে টিএনটিরই কেউ জড়িত বলে সন্দেহ করছিল। এই জন্য দুজন এফবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা ইনকোয়ারি চালু করে। এতে সব টিএনটি অফিসার যেমন লেফটেন্যান্ট জেডি, লেফটেন্যান্ট ড্যান, ডিটেকটিভ মাইক, এজেন্ট নুমা এবং এজেন্ট লোলো সহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের সাথে ভ্যালেজের সম্পর্ক কেমন ছিল সেগুলো খতিয়ে দেখা হয়। এখানে এফবিআই কর্মকর্তাদের ভেতরে একজন লেফটেন্যান্ট জেডির ভাই ডেলও ছিল। ডেল খবর পেয়েছে জেডি আর ভ্যালেজের মাঝে রিলেশন ছিল, তাই সে সম্পর্কের ইস্যু ধরে জেডিকে দোষারোপ করে। এমনকি এটাও বলে ভ্যালেজ দুর্নীতিবাজ অফিসার ছিল, সে রেইডের টাকা ৯-৬ করত। ভ্যালেজের নামে আজেবাজে কথা শুনে জেডি ক্ষেপে যায় এবং ডেলের সাথে হাতাহাতি শুরু করে দেয়, যদিও বাকিরা তাদেরকে সামলে নেয়। এরপরে জেডি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে তার কলিগ লেফটেন্যান্ট ড্যানের সাথে দেখা হয়। ভ্যালেজের মৃত্যুর পরে ড্যানকে প্রমোশন দেওয়া হয়েছে। ড্যান আর জেডির মধ্যে সম্পর্কও ভালো। ভ্যালেজের মৃত্যুর ব্যাপারটা নিয়ে দুজনেই আপসেট। তবে সবকিছুর মাঝে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এফবিআই এজেন্টরা তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো কোনো ইস্যুই পায়নি, তাই আপাতত তারা নিরাপদ। যাই হোক, অফ ডেতে সবাই পার্টিতে মেতে উঠে আনন্দ করছিল, তবে ড্যান একা অফিসে বসেছিল। এ সময় তার কাছে আননোন নাম্বার থেকে মেসেজ আসে। কেউ একজন তাকে একটা অ্যাড্রেস দিয়ে জানায় ওই অ্যাড্রেসে অনেক অবৈধ টাকা আছে। ড্যান সাথে সাথে রেডি হয়ে পার্টিতে চলে যায় এবং তার কলিগদেরকে ঘটনাটা জানায়। তবে আজকে তো ওভারটাইম করে তারা এক্সট্রা কোনো টাকা পাবে না, এই জন্য কেউই তেমন ব্যাপারটায় আগ্রহ দেখাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে ড্যানি তাদের কমান্ডিং অফিসার, তাই এক প্রকার বাধ্য হয়েই তারা রেইডের জন্য প্রস্তুত হয়। কৌতূহলবশত এজেন্ট নুমা ড্যানকে জিজ্ঞেস করে ওই বাড়িতে কত টাকা রাখা আছে। ড্যান জানায় $2.5 লাখ মতো আছে ওখানে। কথাটা শুনে এবার নুমা বেশ আগ্রহ পেয়ে যায়। নুমার পরে ডিটেকটিভ মাইকও এসে জানতে চায় ওখানে কত টাকা আছে। ড্যান এবার মাইককে টাকার আরেকটা ফিগার বলে, মানে সে নুমাকে $2.5 লাখ কথা বলেছিল, তবে মাইককে সে $1.5 লাখ কথা বলে। কিন্তু ড্যান এমনটা কেন করলো সেটাও একটা গুরুত্বপূর্ণ টুইস্ট, আর সেটা আমরা একটু পরে জানতে পারবো। যাই হোক, তারা বাড়িটার সামনে গিয়ে পৌঁছে। তবে তাদের নিয়ম অনুযায়ী বাড়িতে সার্চ করতে ঢোকার জন্য বাড়িতে যারা থাকে তাদের পারমিশন লাগে, কিন্তু তারা বলতে পারবে না এখানে টাকা খুঁজতে এসেছে। তারা আপাতত ড্রাগের কথা বলে ভেতরে ঢুকবে, মানে দরজা খুলতে আসলে জানাবে তাদের কাছে ইনফরমেশন আছে এই বাড়িতে ড্রাগ রাখা আছে, এই বলেই ভেতরে ঢুকে রেড শুরু করবে। এজেন্ট লোলোর একটা ট্রেন্ড কুকুর এনেছিল, যেটা তার ঘ্রাণ শক্তি দিয়ে লুকানো টাকার হদিস বের করতে পারে। কুকুরটা আসামাত্রই খুব বেশি ঘেউ ঘেউ করছিল, এমনকি উত্তেজনায় সেটা প্রস্রাবও করে ফেলে। তাই লোলো বিস্মিত হয়ে ড্যানকে জিজ্ঞেস করে এখানে কত টাকা রাখা আছে। ড্যান লোলোকে অন্য একটা ফিগার জানিয়ে বলে এখানে মাত্র $75,000 আছে, যদিও লোলো সেটা বিশ্বাস করে না।
তার কুকুরটা যেমন আচরণ করছে তাতে এখানে আরো অনেক বেশি টাকা থাকার কথা। তো যাই হোক, কলিং বেল বাজালে ভেতর থেকে ডেইজি নামের একটা ইয়াং মেয়ে বেরিয়ে আসে। ড্রাগের কথা শুনে সে একদম অস্বীকার করে বলে এখানে কোনো রকম ড্রাগ নেই, তবে সামান্য কুষ্টিয়ার জেনুইন সবজি আছে। তবুও অফিসাররা চাপাচাপি করলে ডেইজি বাধ্য হয়ে তাদেরকে সার্চের অনুমতি দেয়, কারণ সে কনফিডেন্ট ছিল ভেতরে কোনো ড্রাগ নেই। তো অফিসাররা ভেতরে ঢুকে খুব সাবধানে শিওর হয়ে নেয় ভেতরে আর কোনো মানুষ আছে কিনা। তবে বাড়িতে শুধুমাত্র ডেইজি একাই ছিল। লোলো তার কুকুরটা ছেড়ে দিলে সেটা একটা সিলিং এর দিকে তাকিয়ে ঘেউ ঘেউ শুরু করে, অর্থাৎ সে সিগন্যাল দিচ্ছে ওখানেই কিছু একটা আছে। ডেইজিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে আগের মতোই বলে ওখানে কিছুই নেই। তবুও ব্যাপারটা খতিয়ে দেখার জন্য ড্যান এবং জেডি চিলেকোঠাতে উঠে যায়, কিন্তু জায়গাটা একদম ফাঁকা এবং বেশ পরিষ্কার ছিল। এই পরিষ্কার ব্যাপারটা আবার তাদের সন্দেহ তৈরি করে, কারণ এই বাড়ির সব জায়গাতেই নোংরা, তাহলে শুধুমাত্র চিলেকোঠাতে পরিষ্কার থাকবে কেন? যেটি খেয়াল করে সিলিং এর ভেতর থেকে একটা ইলেকট্রিক তার বের হয়ে আছে। ইলেকট্রিক তার এভাবে বের হয়ে থাকার কথা না, তাই সে তারটা টানতে শুরু করে। আসলে এই তারটা একটা ট্রিগার ছিল, সেটা টান দিতেই একটা চেম্বার খুলে যায়। চেম্বারটা খুবই ছোট, চেম্বার দিয়ে জাস্ট ওয়ালের ওপারে দেখা যাচ্ছিল। সেখানে অনেকগুলো ছোট ছোট ড্রাম রাখা আছে, কিন্তু সাধারণ ড্রাম এত সিক্রেটলি কেন রাখা হয়েছে ব্যাপারটা স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি করে। তাই তারা ডেইজিকে আবারও জিজ্ঞাসাবাদ করে। ডেইজি এবারও বলে সে কিছুই জানে না, সে এই বাড়িতে মাস দুয়েক হলো আছে। বাড়িটা তার নানির ছিল, নানি মারা যাওয়ার পরে সে এখানে এসে উঠেছে। তারা ডেইজিকে বিভিন্নভাবে জেরা করে চেপে ধরার চেষ্টা করে, কিন্তু ডেইজি স্মার্টলি সব হ্যান্ডেল করে ফেলে। তাই ডেইজির কাছে পজিটিভ উত্তর না পেয়ে তারা চেম্বারের দেয়ালটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। দেয়াল ভেঙে প্রথম ড্রামটা খুলেই তারা হতবাক হয়ে যায়। পুরো ড্রাম ভর্তি টাকা, $14 লাখ শুধুমাত্র এই একটা ড্রামেই ছিল। এখানে এরকম অন্তত 14টা ড্রাম রাখা আছে, তার মানে এখানে অ্যাভারেজে মিনিমাম $2 কোটি রয়েছে। টাকার অ্যামাউন্টে ড্যান পুরো হকচকিয়ে যায়। তার পাওয়া মেসেজের অ্যামাউন্টের চেয়েও বহুগুণ বেশি এই অ্যামাউন্ট, তাই এখানে বাকি স্টাফরা কোনো ভোগিচুকি করতে পারে। এই জন্য ড্যান সব কলিগের মোবাইল নিয়ে নেয়, এমনকি ডেইজির মোবাইলও সুইচ করে নেয়। যেটি ড্যানকে পার্সোনালি জিজ্ঞেস করে তাকে দেওয়া টিপস বা ইনফরমেশনে কত অ্যামাউন্টের কথা উল্লেখ ছিল। ড্যান এবার জেডিকে আরেকটা অ্যামাউন্ট বলে যে তাকে মেসেজে $3 লাখ কথা বলা হয়েছিল, কিন্তু এখানে $2 কোটি উদ্ধার করা হয়েছে, যেটা সবারই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা। জেডি বলে ভ্যালেস আশেপাশে কোথাও ডাকাতির নিউজ পেয়েছিল, হতে পারে এই টাকাগুলো মাফিয়াদের লুটের টাকা। তাই এখানে তারা যতক্ষণ থাকবে ঝামেলা তত বাড়তেই থাকবে। তাই জেডি ড্যানকে পরামর্শ দেয় টাকাগুলো তাদের সরিয়ে নিয়ে যাওয়া উচিত। তবে ড্যান জানায় সে প্রোটোকলের বাইরে কিছুই করবে না। তাদের নিয়ম হলো টাকা উদ্ধার করা মাত্রই ক্রাইম সিনে সেই টাকাগুলো গুনতে হবে, এরপরে সেগুলো রেকর্ড করতে হবে। এখন টাকা সরিয়ে পরে যদি $1 টাকাও নড়চড় হয় তবুও তাদের উপরে প্রেসার আসতে থাকবে। ড্যানের এত নিয়ম দেখে জেডি থেকে মেজরকে ইনফর্ম করতে বলে, কিন্তু ড্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরেও কোনো বিশ্বাস ছিল না। তাই জেডি বলে তাহলে তার ভাই এফবিআই এজেন্ট ডেলকে জানানো হোক। ড্যান তবুও তাকে বারণ করে। তাই দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি শুরু হলে তাদের কথার মাঝে বাগড়া দিয়ে ডেইজি বলে তাদের এত জানাজানি না করে নিজেদের যতটা টাকা প্রয়োজন নিয়ে কেটে পড়া উচিত, নাহলে পরে এতটাই ঝামেলা হবে যে ওরা আর সামলাতেই পারবে না। এরই মধ্যে আবার মাইক জানায় একটা পুলিশের জিপ এদিকেই আসছে। কথাটা শুনেই ড্যান এই বাড়ির সব রেডিও সিস্টেম অফ করে দিতে বলে এবং জেডিকে নিয়ে বাইরে বের হয়। তারা দুজনে পুলিশের গাড়িটা আটকে দেয়। জিপে দুজন কনস্টেবল র্যাঙ্কের পুলিশ ছিল। তারা ড্যান এবং জেডিকে জিজ্ঞেস করে লোকাল পুলিশকে ইনফর্ম না করে কেন রেড দেওয়া হচ্ছে। ড্যান এবং জেডি তাদের স্পষ্ট জানিয়ে দেয় তারা ওদেরকে বিশ্বাস করে না। জেডি এই দুজনের ভেতরে ড্রাইভার সিটে বসে থাকা কনস্টেবলকে চিনতে পারে। এই লোকাল পুলিশদের অলমোস্ট সবাই করাপ্টেড, ওদের অনেককেই সাসপেন্ড কিংবা বদলি সহ অনেক সাজা দেওয়া হয়েছিল। তাই ড্যান আর জেডি নিজেদের হায়ার র্যাঙ্কের ক্ষমতা দেখিয়ে ওই লোকাল পুলিশদের তাড়িয়ে দেয়, যদিও তারা দেখে নেবে বলে থ্রেট দিয়ে চলে যায়। ড্যান জেডি সহ সবাইকে গুলিটুলি নিয়ে রেডি থাকতে বলে, কারণ শীঘ্রই তাদের উপরে অ্যাটাক হতে পারে। এদিকে টাকার ড্রামগুলো ততক্ষণে গ্যারেজে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ড্যান নির্দেশ দেয় যেসব টাকার বান্ডিলে সিল বসানো আছে সেগুলো গোনার দরকার নেই, শুধু সিল ছাড়া টাকাগুলো গুনলেই হবে। এতে তাদের সময় অপচয় অনেক কম হবে। তবে এরই এক ফাঁকে মাইককে দেখা যায় সে গাড়ি থেকে অস্ত্র আনার নামে বাইরে গিয়ে তার লুকিয়ে রাখা সিক্রেট ফোন থেকে কাউকে মেসেজ দিয়ে টাকার ব্যাপারে জানিয়ে দেয়। তার মেসেজের ভঙ্গিটা অনেকটা এমন, মামা বিশাল অ্যামাউন্টের একটা কোপ মারছি, রেডি হও দ্রুত, ঠিক এই টাইপেরই আর কি। যাই হোক, ড্যান ডেইজিকে টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ডেইজি জানায় কয়েকজন লোক তাকে মিনিট 40-এর জন্য বাইরে যেতে বলেছিল। সে ওদের কথা মতো সেটাই করেছে
এই সময়ে ভেতরে ওরা বাড়িতে কি করেছে সে জানে না। ড্যান কোনোভাবেই ডেইজির কাছ থেকে ঠিকঠাক স্বীকারোক্তি আদায় করতে পারে না। তাই ড্যান ডেইজির প্রোফাইল ঘেঁটে দেখে তার আইডিটা কনফিডেন্সিয়াল করা আছে। এটা তখনই করা থাকে যখন কেউ পুলিশের ইনফরমার হিসেবে কাজ করে। অতীতে ডেইজি তার ড্রাগ ডিলার বয়ফ্রেন্ডকেও পুলিশে ধরিয়ে দিয়েছিল। তাছাড়া সে যে পুলিশের ইনফরমার এটাও এখন পরিষ্কার। তাই ড্যান এবং জেডি ধারণা করছিল ডেইজি তার প্রাইস মানির জন্য টাকাগুলোর ইনফরমেশন ড্যানকে দিয়েছিল কিনা, কারণ নিয়ম অনুযায়ী কেউ অবৈধ টাকার খোঁজ দিতে পারলে তাকে 20% পর্যন্ত কমিশন দেওয়া হয়। তারা নিজেদের মধ্যে হাইপোথিসিস দাঁড় করাচ্ছিল, এরই মধ্যে টেলিফোনটা বেজে ওঠে। ডেইজি টেলিফোনটা রিসিভ করতে বারণ করে, তবুও জেডি ফোনটা রিসিভ করে। কেউ একজন জেডিকে থ্রেট দিয়ে বলে 30 মিনিটের ভেতরে তারা যেন বাড়ি খালি করে চলে যায়, না হলে 1.5 লাখের জন্য সবাইকে মরা লাগবে। জেডি ফোন পেয়ে যতটা অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় এমনটা শুনে। তাই সে ড্যানকে সাইডে নিয়ে গিয়ে ঝামেলা শুরু করে দেয়, কারণ ড্যান তো তাকে 3 লাখ অ্যামাউন্টের কথা বলেছিল, অথচ ফোন কলের লোকটা তাকে 1.5 লাখের কথা বলছে। তাই ড্যানের কথার সাথে আদৌ কোনো মিলই নেই। এই জন্য সে ড্যানের কাছে প্রমাণ দেখতে চায় অ্যাকচুয়ালি ড্যানের ইনফরমার কত অ্যামাউন্টের কথা জানিয়েছিল। তবে ড্যান জেডিকে নিজের ইনফরমারের ব্যাপারে কোনো তথ্য দেয় না। তর্কাতর্কির এক পর্যায়ে জেডি থ্রেট দেয় ড্যান যেন এখনই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইনফর্ম করে, না হলে জেডি নিজেই মেজরকে ফোন করবে। এই বলে জেডি বাইরে বেরিয়ে যায় এবং নিজের ভাই ডেলকে ফোন করে রেইডের ব্যাপারে জানায়। বলে রাখি, ড্যান সবার ফোন নিলেও জেডির ফোনটা নেয়নি, কারণ জেডিকে সে বিশ্বাস করে। তো জেডি ডেলকে সবকিছু পরিষ্কার করে বলে না, শুধু এতটুকু জানায় যে ড্যানের আচরণ তার সুবিধা লাগছে না। তার আশঙ্কাটা ছিল ড্যান ফ্যামিলি ম্যাটার নিয়ে আপসেট, কারণ তার ছেলে 10 বছর ক্যান্সারের সাথে লড়াই করে মারা গিয়েছে, স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই মেন্টালি সে পুরোপুরি স্টেবল না। ডেল তখন আবার জেডির কথাকে এক ধাপ বাড়িয়ে দিয়ে বলে তার ধারণা ড্যানি হয়তো ভ্যালেজকে খুন করেছে, কারণ ভ্যালেজের মৃত্যুর পরে তার পজিশনটা ড্যানি পেয়েছে। তবে জেডি এটা বিশ্বাস করে না ড্যান এতটা নিচে নামবে। ভাইয়ের সাথে এই ব্যাপারে তার তর্কাতর্কি হয় এবং লাস্টে বলে পরিস্থিতি বুঝে জেডি 10 মিনিট পরে আবারও ডেলকে ইনফর্ম করবে। এদিকে এজেন্ট নুমা আর লোলোকে দেখা যায় ওরা টাকা গুনছিল। ওরা নিজেদের বেতন এবং পজিশন নিয়ে সন্তুষ্ট ছিল না। কম বেতন এবং আর্থিক দুর্দশার কারণে তারা নিজেদের শখ আহ্লাদ তো দূরে থাক, বেসিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। এতগুলো টাকা নাড়াচাড়ার সময়ে ওদের মনের মধ্যে শয়তান নাড়া দিচ্ছিল। এতগুলো টাকার ভেতরে কিছু টাকা সরিয়ে নিলে তো কেউই জানতে পারবে না। তবে ড্যান চলে আসায় দুজনেই চুপ করে যায়। অন্যদিকে মাইককে দেখা যায় সে বাইরে দাঁড়িয়ে সম্ভবত অপেক্ষা করছিল আর সামনের একটা বাড়ির দিকে তাকিয়েছিল। এ সময় জেডি চলে আসলে সে হকচকিয়ে যায়। দুজনেই খেয়াল করে সামনের বাড়িটাতে লাইট ব্লিঙ্ক করছে। জেডি বুঝে যায় মোর্স কোডে কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে। সে ডিকোড করে বুঝতে পারে ওরা তাদেরকে শুয়োর বলে গালি দিচ্ছে। জেডি এতে বেশ ক্ষেপে যায়। সে মাইককে বলে যায় ড্যানকে ইনফর্ম করো, আমি বাড়িটা চেক করে আসি। এই বলে জেডি একাই চলে যায়। এ সময়ে মাইকের কাছে চিফ নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ আসে যে সবাই এসে এক জায়গায় হলেই আমরা মুভ করব। মেসেজ সিন করে মাইক ফোনটা আবারও লুকিয়ে নিয়ে ভেতরে চলে যায়। তার মানে এই মাইকই হয়তো সামনে কোনো একটা অদ্ভুত ঘটনা ঘটাবে। এদিকে ড্যানকে দেখা যায় সে তার ঊর্ধ্বতন কর্মকর্তা মেজরকে ফোন করে রেইডের ব্যাপারে জানায়। তবে সে মেজরকেও অ্যামাউন্টের ব্যাপারে মিথ্যা বলে। সে মেজরকে জাস্ট $1.5 লাখ উদ্ধার হয়েছে এমনটা জানায়। ড্যান ডেইজির সামনেই ফোনে কথা বলছিল। এখানে ড্যানের কলিগদের ভেতরে রিয়েল অ্যামাউন্টের কথা মাইক, নোমা, লোলো তিনজনের কেউই জানত না। শুধুমাত্র ড্যান এবং জেডি জানত। পাশাপাশি ডেইজিও আসল অ্যামাউন্টটা জানত। তাই ড্যানের সাথে মেজরের কথা শুনে সে বেশ বিচলিত হয়ে পড়ে। তার ধারণা হয় ড্যান টাকাগুলো হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। তাই একটু পরে মাইক রুমে ঢুকলে ডেইজি তাকে বলার চেষ্টা করে ড্যান টাকা মেরে পালাবে এখান থেকে। তাই ড্যানকে যেন ওরা বিশ্বাস না করে। তবে ডেইজি পুরো কথা শেষ করার আগেই ড্যান চলে আসে এবং কৌশলে মাইককে ডেইজির কাছ থেকে সরিয়ে বাইরে নিয়ে যায়। ড্যান নোটিস করে মাইক ঘাবড়ে আছে, তাই সে মাইকের কাছে জানতে চায় ডেইজি তাকে কি বলেছে। তবে মাইক এখানে মুখ খোলে না। সে কথা ঘুরিয়ে বাইরের বাড়িটা দেখিয়ে বলে ওখান থেকে মোর্স কোডে সিগন্যাল আসছিল, তাই জেডি ওখানে চেক করতে গিয়েছে। মাইকের আচরণে ড্যানের সন্দেহ হচ্ছিল, তাই সে স্পষ্ট জিজ্ঞেস করে, মাইক তুমি কি গুপ্তচর? তুমি কোনো ইনফরমেশন লিক করতেছো? মাইকও ঘাবড়ে বলে, ছি ছি স্যার, আমি হাজি বংশের লোক, এসব অভ্যাস আমাদের নেই। তবে ড্যান যা বোঝার তা বুঝে যায়, আর এই জন্য সে মাইককে ভেতরে টাকা গুনতে পাঠিয়ে দেয়। মাইক ভেতরে যাওয়ার সময়ে তার লোকেদের জানিয়ে দেয় তারা যেন দ্রুত অ্যাকশনে নামে, না হলে ড্যান সব টাকা ঝেড়ে দেবে। গ্যারেজে নোমা এবং লোলো টাকা গুনছিল। ভেতরে ঢুকে মাইক টাকার খোঁজ খবর নিচ্ছিল। ড্যানও ততক্ষণে ভেতরে ফিরে আসে এবং দ্রুত টাকা গুছিয়ে নিতে বলে।
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই তারা এখনই বেরিয়ে পড়বে। কিন্তু হঠাৎই গ্যারেজের বিদ্যুৎ অফ হয়ে যায় এবং একদল লোক তাদের উপরে গোলাগুলি শুরু করে। এক নাগারে গুলি চলতেই থাকে। এতে লোলোর পায়ে গুলি লেগে যায়। ড্যান আর মাইক মিলে ফায়ারব্যাক করে মাফিয়াদের পেছনে সরতে বাধ্য করে। এরপরে তাদের তাড়া করে বাইরেও চলে আসে। গোলাগুলির এক পর্যায়ে মাফিয়ারা পালিয়ে যায়। পালানোর আগে ওদের একজনের গায়েও গুলি লেগেছিল। ততক্ষণে সেখানে জেডিও ফিরে আসে। জেডি ওই বাড়িটা থেকে একজন লোককে ধরে এনেছিল। লোকটা মূলত বাড়িটা থেকে ওদের উপরে নজর রাখছিল। লোকটাকে দেখেই তারা বুঝে যায় সে কার্টেলের লোক। কার্টেল এই অঞ্চলের নামকরা মাফিয়া। বলা চলে সে পুরো এলাকাটাই কিনে নেওয়ার চেষ্টা করছে। আর ডেইজির বাড়ি থেকে উদ্ধার করা টাকাটা মোস্ট প্রবাবলি কার্টেলেরই। এই জন্য তারা সন্দেহ করে এইমাত্র হয়তো কার্টেলের লোকেরাই অ্যাটাক করেছিল। কিন্তু ধরা পড়া লোকটা জানায় তাদের লোকেরা এখানে অ্যাটাক করেনি। এখানে শুধুমাত্র সে একাই নজর রাখছিল। ভয়ে লোকটা তার বসের সাথে জেডি এবং ড্যানকে কথা বলিয়ে দেয়। বস কার্টেল জানায় তাদের লোকেরা অ্যাটাক করেনি। উদ্ধার করা টাকার উপরেও তাদের কোনো ইন্টারেস্ট নেই। এমনকি সে এটাও জানতে চায় না ওখানে কত টাকা উদ্ধার করা হয়েছে। সে মূলত এটাকে দাবার ভুল চাল হিসেবে কাউন্ট করছিল। মানে আজকে সে পুলিশের কাছে হেরেছে, কিন্তু নেক্সট টাইম তারা জিতে শোধ নিয়ে নেবে। এছাড়া কার্টেল আরও জানায় ভ্যালেজের খুনে জড়িত এই সন্দেহে এমনিতেই তাদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, তাই নতুন করে সে পুলিশের সাথে ঝামেলা জড়াতে চাইছে না। যেটি জানতে চায় ভ্যালেজের মৃত্যুর পেছনে কার্টেলের কোনো হাত আছে কিনা। কার্টেল এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলে, আজ রাতে আপনাদের উপর অনেক ধকল যাবে, তাই একটু সাবধানে থাকবেন। আর এই বলে সে ফোন রেখে দেয়। ড্যানরা এবার নিজেদের ভেতরে আলোচনা করে কার্টেল নিশ্চয়ই এমনি এমনি $2 কোটি ছেড়ে দিচ্ছে না। এই টাকা ওদের জন্য জাস্ট হাতের ময়লা। একজন পুলিশ অফিসারকে মেরেই ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখানে তো 5 জন পুলিশ অফিসার আছে। এদের সাথে কিছু করলে ওদের অস্তিত্বই হারিয়ে যাবে। এই জন্য ড্যানেরা মোটামুটি শিওর হয়ে যায় কার্টেলের কাছ থেকে তাদের কোনো রিস্ক নেই। তারা ভেতরে গিয়ে লোলো এবং নুমাকে জানায় কার্টেল এই টাকার উপরে কোনো দাবি করবে না। কথাটা শুনেই দুজনে বলে উঠে, তাহলে টাকাগুলো ভাগাভাগি করেই নেওয়া যাক। তবে এই কথাটা জেডির একদম পছন্দ হয় না। সে 1 টাকাও নয়-ছয় করবে না। লোলো আর নুমা কাউন্টার দিয়ে বলে, ড্যান তো অলরেডি মেজরকে বলে দিয়েছে তারা $1.5 লাখ উদ্ধার করেছে। তাহলে এই 1.5 লাখ রেখে বাকি টাকা সবাই ভাগাভাগি করে নিলে সমস্যা কি? মানে ওরা তো অলরেডি টাকাগুলো গুনে ফেলেছে। তাই এটাও প্রকাশ হয়ে গিয়েছে এখানে $2 কোটি আছে। যাই হোক, জেডি এবার ড্যানের উপরে ক্ষেপে যায় সে মেজরকে কেন মিথ্যা বলল। জেডি ড্যানের কাছে ওয়ারেন্ট পেপার দেখতে চায়, কেননা সেখানে সে কত অ্যামাউন্টের কথা উল্লেখ করেছে। তবে ড্যান পেপারটা দেখাবে না বলে জানিয়ে দেয়। সে জাস্ট সবাইকে রেডি হতে বলে, কারণ এখনই তারা টাকা নিয়ে রওনা হবে। কিন্তু জেডি কমপ্লেন করে তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। তারা এখান থেকে কিভাবে বের হবে? তাদের উচিত মেজরকে ইনফর্ম করা যাতে তাদের জন্য ব্যাকআপ পাঠানো হয়। কিন্তু ড্যান সেটা করতে না চাইলে ওরা বুঝে যায় ড্যান নিশ্চয়ই কোনো প্ল্যান খাটাচ্ছে। জেডি বলে ড্যান কোনো ইনফর্মারের কাছ থেকে টিপস পায়নি, বরং এই রেড পুরোটাই তার নাটক। সে টাকাগুলো ঝেড়ে দেওয়ার জন্যই রেডের প্ল্যান করছিল। জেডি রাগের মাথায় ভ্যালেজের খুনের জন্য ড্যানকে দোষারোপ করে বলে ভ্যালেজের পরের পজিশন ড্যানেরই ছিল, তাই ভ্যালেজের পজিশন নিয়ে নিয়ে অপকর্মগুলো করতেই ড্যান তাকে খুন করেছে। তবে এই দোষারোপটা ড্যান মানতেই পারে না, তাই সেও এবার মারমুখী হয় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। মাইক কোনো রকমে দুজনকে আলাদা করে সরিয়ে দেয়। এরপরে মাইক ওয়াশরুমে এসে তার লোকেদের ফোন দেওয়ার জন্য মোবাইলটা বের করতে গিয়ে দেখে তার মোবাইলটা নেই। তার ধারণা হয় মারামারি ঠেকাতে গিয়ে হয়তো ওটা কোথাও একটা পড়ে গিয়েছে। সে ডেইজির কাছে গিয়ে জিজ্ঞেস করে কার্টেলের সাথে যোগাযোগের কোনো উপায় আছে কিনা। তবে ডেইজিও তাকে হেল্প করতে পারে না, তাই সে এখান থেকে পালানোর প্ল্যান ভাবতে থাকে। এদিকে জেডি তাদের পুলিশের আরেকটা সংস্থা ডিআইএ বা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ট ম্যাটিকে ফোন করে। সে ম্যাটিকে জানিয়ে দেয় এখানে প্রায় $2 কোটি আছে, তাই সে যেন দ্রুত ফোর্স নিয়ে চলে আসে। জেডি আগেও ম্যাটিকে ইনফর্ম করে রেখেছিল। ম্যাটি টাকার এমন শুনে বেশ হকচকিয়ে যায়। সে জানায় কিছু লোক নিয়ে সে রওনা দিয়েছে, কয়েক মিনিটের ভেতরেই পৌঁছে যাবে। অন্যদিকে ড্যান নোমা এবং লোলোকে দিয়ে টাকার ব্যাগ গুছিয়ে নেয়। সে টাকার অ্যামাউন্ট লিখে দুজনকেই দেখায় ঠিক আছে কিনা। তারপরে তারা বের হতেই যাবে, তখনই মাইক আগুন লাগিয়ে দেয়। তাই তারা দ্রুত ব্যাগগুলো নিয়ে বাইরে চলে আসে। ততক্ষণে সেখানে ম্যাটিও গাড়ি নিয়ে চলে আসে। তারা টাকার ব্যাগগুলো গাড়িতে তুলে নেয়। তবে ড্যান নোমা এবং লোলোকে ডেইজির বাড়িতে থাকার অর্ডার দেয়, যদিও তারা এখানে থাকতে চাইছিল না। তাদের ধারণা ড্যানেরা টাকা নিয়ে পালিয়ে যাবে। টাকার ভাগ তারাও চায়, তাই তারা প্রথমে ড্যানের সাথে ঝামেলা শুরু করে দেয়। তবে ড্যান হুমকি ধামকি দিয়ে এই দুইজনকে ডেইজির সাথে সেখানে রেখেই চলে যায়। অবশেষে ভ্যানে থাকে ড্যান, জেডি, মাইক এবং ম্যাটি, আর সাথে থাকে $2 কোটি।
ড্যান জিজ্ঞেস করে টাকাগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাটি জানায় ডিআই এর কন্ট্রোলে থাকা একটা ব্যাংকে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। জেডি মেজরকে ইনফর্ম করার জন্য মোবাইল বের করলে ম্যাটি এবং মাইক দুজনে একটু ইতস্তত করে। জেডি বলে ড্যান অলরেডি মেজরকে জানিয়ে দিয়েছে। তবে মাইক কাউন্টার দেয় ড্যান মেজরকে রেডের ব্যাপারে জানিয়েছে, কিন্তু টাকার সঠিক অ্যামাউন্ট তো বলেনি, সে জাস্ট 1.5 লাখের কথা বলেছে। তখন ড্যান মাইককে চেপে বসে এবং বলে, গোলামের পুত, তুই কি করে জানলি আমি 1.5 লাখের কথা বলেছি? তুই কি তাহলে গুপ্তচর? মাইক জানায় সে ডেইজির কাছে এগুলো শুনেছে। সে এটাও শুনেছে ড্যান টাকাগুলো নুমা এবং লোলোকে ভাগ করে দিতে চায়। তখন ড্যান বলে সে ইচ্ছে করেই ডেইজির সামনে কথাগুলো বলেছিল। অ্যাকচুয়ালি সে ডেইজির মাধ্যমে মাইককে বাজিয়ে দেখতে চাইছিল, কারণ মাইকের উপরে তার প্রথম থেকেই সন্দেহ ছিল, আর এর জন্যই সে একটা ট্রিক্স খাটায়। আপনাদের মনে আছে কিনা রেইডে আসার সময়ে ড্যান এক একজনকে এক এক রকম অ্যামাউন্টের কথা বলেছিল। যেমন মাইককে বলেছিল $1.5 লাখ কথা, আর জেডিকে 3 লাখের কথা, আবার নুমাকে 2.5 লাখের কথা এবং লোলোকে 75,000-এর কথা বলেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো ডেইজির বাড়িতে থ্রেড দেওয়া ফোন কলে কিন্তু 1.5 লাখের কথাই উল্লেখ করেছিল। মানে মাইককে যে অ্যামাউন্টটা জানানো হয়েছিল থ্রেড দেওয়া লোকটাও একই অ্যামাউন্টের কথা বলেছিল। সে কিন্তু 3 লাখ বা 2.5 লাখের কথা বলেনি, অ্যাকুরেট 1.5 লাখের কথাই বলেছে। তার মানে ওই ইনফরমেশনটা 100% মাইকে লিক করেছিল। তবে মাইক সব অস্বীকার করলে এবার জেডি মাইকের সিক্রেট মোবাইলটা বের করে। একটু আগে ড্যান আর জেডি মারামারি করার সময়ে মাইক ওদের ঠেকাতে গিয়েছিল, আর এই সুযোগে জেডি তার মোবাইলটা চুরি করে নেয়। আসলে জেডি আর ড্যান প্ল্যান করেই এগুলো করছিল। রেড চলাকালে প্রথম ঝামেলার পরেই ড্যান জেডিকে সব সত্যি কথা জানিয়েছিল। ড্যান টাকার ব্যাপারে কোনো ইনফর্মারের কাছ থেকে টিপস পায়নি, বরং স্বয়ং ভ্যালেজি মৃত্যুর আগে ড্যানকে একটা মেসেজ পাঠিয়েছিল। মানে ভ্যালেজ যে মৃত্যুর আগে কাউকে একটা মেসেজ পাঠিয়েছিল, সেই মেসেজটা মূলত ড্যানকেই পাঠিয়েছিল। সেখানেই ডেইজির বাড়ির অ্যাড্রেস এবং টাকার কথা উল্লেখ ছিল। তো তারা যে জিপে করে যাচ্ছিল সেটাতে কোনো রেডিও কমিউনিকেশনের ব্যবস্থা নেই, আবার ম্যাটি কোনো ওয়্যারলেসও আনেনি। এই গাড়িটাও বেশ দুর্বল। তাছাড়া ম্যাটির ফোর্স আনার কথা ছিল, অথচ সে কোনো ফোর্সও আনেনি। জাস্ট পেছনের একটা গাড়িতে দুজন তাদেরকে ফলো করছে। তাই ড্যান আর জেডি এবার ম্যাটিকেও সন্দেহ করে, যদিও ম্যাটি সব অস্বীকার করছিল। মাইক তো অলরেডি ফেসেই গিয়েছে, তাই সেভাবে মরলে একা মরবে কেন, ম্যাটিকেও সাথেই নেই। এই ভেবে সে জেডির কাছ থেকে নিজের মোবাইলটা নিয়ে লাস্ট ডায়াল কলের নম্বরে রিডায়াল করে, আর তখনই ম্যাটির মোবাইলটা বেজে ওঠে। অর্থাৎ এই পুরোটা সময় মাইক ম্যাটিকে ইনফরমেশন দিচ্ছিল। এভাবে ধরিয়ে দেওয়ায় ম্যাটি রেগে যায় আর মাইকের উপরে গুলি চালিয়ে দেয়। তবে গুলিটা মাইকের কানে লাগে। এ সময় হাতাহাতি শুরু হয়, কিন্তু ম্যাটি 3 জনকেই গান পয়েন্টে নিয়ে ফেলে। হাতাহাতির সময়ে মিসফায়ারে গাড়ির ড্রাইভার মারা যায়। তাই ম্যাটি পেছনের গাড়ি থেকে একজনকে এসে ড্রাইভ করতে বলে। পেছনের গাড়ির দুজনে মূলত সেই লোকাল পুলিশ কনস্টেবল, যারা শুরুর দিকে ডেইজির বাড়িতে তদারকি করতে এলে ড্যান তাদের তাড়িয়ে দিয়েছিল। যাই হোক, টিএনটির ভেতরেই যে করাপ্টেড অফিসার আছে এটা ভ্যালেস জেনে গিয়েছিল। এই জন্যই ভ্যালেস আরো গভীরে ঢোকার আগেই ম্যাটি এবং মাইক মিলে তাকে হত্যা করেছিল। হ্যাঁ, সেদিনের মুখোশধারী দুজন ম্যাটি আর মাইকই ছিল। আবার রেইডের সময়ে জেডির বাড়িতে যেই কয়েকজন মাফিয়া অ্যাটাক করেছিল ওদেরকেও ম্যাটি পাঠিয়েছিল। তো ম্যাটি বলে তারা এই টাকাগুলো ভাগাভাগি করে নিয়ে পালিয়ে যাবে, এরপরে সারা জীবন রাজার হালে কাটিয়ে দেবে। তবে জেডি আগেই তার ভাইয়ের সাথে লোকেশন শেয়ার করে রেখেছিল, তাই আগে থেকেই ডেল এফবিআই ফোর্স নিয়ে রাস্তা ব্লক করে রেখেছিল। পরিস্থিতি খারাপ দেখে ম্যাটি বলে তারা টাকাগুলো পুলিশকে দিয়ে দেবে আর মাইককে ফাঁসিয়ে দেবে। এতগুলো টাকা উদ্ধার করে দিলে তারা শহরের হিরো হয়ে যাবে। তবে এই কথা শুনে মাইক বেশ ক্ষেপে যায়। সে আচমকা ম্যাটির উপরে গুলি চালাতে থাকে, ফলে পরিস্থিতি অস্থির হয়ে যায়। সুযোগ বুঝে মাইক একটা ব্যাগ নিয়ে বাইরে পালিয়ে যায়। এরপরে গাড়ি থেকে ম্যাটি, জেডি এবং ড্যানও লাফ দেয়। ড্যান মাইককে তাড়া করতে থাকে। ম্যাটি গাড়ির ড্রাইভিং সিটে বসে পালিয়ে যায়, আর জেডি হাতের কাছে ডেলের জিপটা নিয়ে সেটা নিয়ে ম্যাটিকে তাড়া করে। ম্যাটি একজন ডিই এজেন্ট, তাই সে অনেক স্কিলফুল এজেন্ট। খুব স্কিলের সাথে সে এক হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছিল আর অন্য হাত দিয়ে জেডির উপরে গুলি চালাচ্ছিল। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ম্যাটি ব্রিজ ভেঙে গাড়ি নিয়ে নিচে পড়ে যায়। জেডিও তাকে ধরে ফেলে। ম্যাটি জেডিকে টাকার অফার করে, তবে জেডি টাকার বদলে ভ্যালেজের প্রাণ ফিরে চায়। জেডি ভ্যালেসকে খুব ভালোবাসতো, অথচ ম্যাটি ভ্যালেসকেই মেরে ফেলেছে। তবুও জেডি তাকে করুণা করছিল, কিন্তু কথার ছলে ভুলিয়ে ম্যাটি জেডিকে গুলির চেষ্টা করে। তাই বাধ্য হয়ে জেডি ম্যাটিকে গুলি করে মেরেই ফেলে। অন্যদিকে ড্যান মাইককে ধরে ফেলে এবং দুজনের মাঝে ফাইট শুরু হয়। এক পর্যায়ে ড্যান মাইককে থেমে যেতে বলে। এভাবে লড়াই চালিয়ে কোনো লাভ হবে না। এছাড়া টাকার ব্যাগ ভেবে মাইক যে ব্যাগটা এনেছিল তার ভেতরেও কোনো টাকাই নেই। ইনফ্যাক্ট তাদের আনা কোনো ব্যাগেই টাকা নেই। আসল টাকাগুলো লোলো আর নুমার কাছে আছে।
যাই হোক, মাইককে তারা গ্রেফতার করে নিয়ে যায়। টাকাগুলো জায়গা মতো পৌঁছে যায়। ডেলের তত্ত্বাবধানে টাকাগুলো গুণে দেখা হয়। তবে গণনা শেষ করার আগে লোলো এবং নুমাকে অ্যামাউন্টের ফিগার জিজ্ঞেস করা হয়, যেহেতু ক্রাইম সিনে তারাই টাকাগুলো গুনেছে। এবার ড্যানের কাছেও ডকুমেন্টস চাওয়া হয়। ড্যান একটা চিরকুট দেয়, যেটাতে সে মোট অ্যামাউন্ট লিখে রেখেছিল। এরপরে গণনা শেষ করে দেখা যায় তিনজনের বলা অ্যামাউন্টের সাথে ব্যাগের টাকার অ্যামাউন্ট পাই টু পাই মিলে যাচ্ছে। এখানে মোট টাকা ছিল $2,06,50,480। নার্কোটিক্স ডিপার্টমেন্টের এমন কাজে সবাই তাদের খুবই প্রশংসা করে। এছাড়া টাকার হদিস দেওয়ার জন্য ডেইজিকে মোট অ্যামাউন্টের 20% পুরস্কার হিসেবে দেওয়া হয়। আসলে ডেইজি প্রথমবার ইনফরমার হিসেবে ভ্যালেসকে এই টাকার কথা জানিয়েছিল। আমরা সিনেমার শুরুতে ভ্যালেসকে যে ইনফরমারের সাথে কথা বলতে দেখেছিলাম, আসলে ডেইজি ছিল সেই ইনফরমার। আর শেষ পর্যন্ত ভ্যালেজের মৃত্যু এবং ড্যানের মাস্টারমাইন্ড প্ল্যানের মাধ্যমে টাকাগুলো উদ্ধার করা গেল। নার্কোটিক্স ডিপার্টমেন্টের এই সাফল্যের মধ্য দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আমাদের এক্সপ্লানেশন আপনাদের কেমন লাগলো, আর আপনারা কি ধরনের এক্সপ্লানেশন চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। পাশাপাশি এই মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।